একদিকে রাজ্যের শাসক দলের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে শিকে আদুলি নেতারা বারবার ঢেকুর তুলছেন রাজ্যের সুশাসন চলছে, গণতন্ত্রের বন্যা বইছে। আরেকদিকে বিজেপি দলের একাংশের অগণতান্ত্রিক মনোভাবের ঠেলায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। 6.5 বছরের এই বিজেপির শাসনের সময়কালের মধ্যে গোটা রাজ্য এক অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে এবং ক্রমান্বয়ে এই অন্ধকার ঘন আবছাগার অন্ধকারে পরিণত হচ্ছে। চলতি মাসের 4 তারিখ নরসিংগড় এলাকার অন্তর্গত অনঙ্গনগর গ্রামে এলাকার বামপন্থী কর্মী হিসেবে পরিচিত তপন শীলের বাড়িতে ভাঙচুর সহ বোমাবাজির ঘটনা সংঘটিত হয়। স্বাভাবিকভাবেই নিছক রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই যে এই ঘটনা, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। রাজ্যের মানুষ অভিজ্ঞতার নিরিখেই বুঝতে পারছেন কিভাবে খাল কেটে কুমির আনা হয়েছে। তাই তো সাহস করে অনঙ্গনগর এলাকার মানুষ ধীরে ধীরে বলতে শুরু করেছেন শাসক দলের দুষ্কৃতিকারীর এই প্রকারের ঘটনা সংঘটিত করছে। এদিকে আজ রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তপন শীলের বাড়িতে যান, ঘটনার চাক্ষুষ করেন এবং বোমাবাজির শিকার পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি এলাকায় তথা গোটা রাজ্যে বিজেপির নেতৃত্বে অন্ধকার শাসক কায়েম রয়েছে বলে দাবি করে সকলকে প্রতিবাদী হওয়ার আহ্বান রাখেন। এই ঘটনার নিরিখে অর্থাৎ বোমাবাজির পরিপ্রেক্ষিতে জানতে ইচ্ছে করছে, সত্যি সত্যি এ কেমন গণতন্ত্র, যেখানটায় শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল করার অপরাধে বাড়িতে বোমাবাজি হবে, পুলিশ নীরব ভূমিকা পালন করবে। তবে অভিজ্ঞতার নিরিখে রাজ্যের মানুষ আগামী দিনের জন্য যে বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে চলছেন তা কিন্তু অনঙ্গনগর সহ বিভিন্ন এলাকার মানুষের প্রতিবাদের ভাষা থেকে ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে। ব্যক্তির নাম বলার সুযোগ নেই, কিন্তু যে কোনো ঘটনার একটা সার্কামস্টান্সিয়াল একটা এভিডেন্স থাকে। তার অতীত এবং বর্তমানের কিছু ঘটনা, তার সূত্র ধরেই এই ঘটনাগুলির পেছনে কে থাকতে পারে এবং ঘটনার পরও তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, এতে পরিষ্কার হয়ে যায় ঘটনার পেছনে মূল কারণটা কী। এই কমরেড যার বাড়িতে এই হামলাটা হয়েছে, তিনি আমাদের একজন একনিষ্ঠ কর্মী, তপন শীল, কমরেড তপন শীল। বিগত বিধানসভা নির্বাচন এবং সমস্ত নির্বাচনে বুক চিতিয়ে তিনি কাজ করেছেন আরও অন্যান্যদের সাথে। গণতন্ত্র রক্ষা অন্যতম একজন সৈনিক এখানে, এবং এখানকার কমরেড তপন শীল এবং আরও এই পাড়াতে যারা আমাদের বামপন্থী সমর্থক, তাদের এই অকুতোভয় যে কথা শক্তি, তার বলেই তো গত বিধানসভা নির্বাচনে আমরা বিজেপির হাত থেকে এই সিটটা ছিনিয়ে নিলাম। কাজে তখন থেকেই যারা এই যে বিজিত শক্তি, তাদের একটা প্রতিহিংসা কমরেড তপন শীলের উপর এবং এখানে যারা যারাই গণতন্ত্রের পক্ষে কাজ করে তাদের উপরে। এর আগেও ঘটনা হয়েছে 2023 নির্বাচনের পরে, পঞ্চায়েতের সময়তেও, এবং এই ঘটনাও সাম্প্রতিককালে কোনো রাজনৈতিক এরকম কি বলে এই এলাকাতে সেরকম তৎপরতা নেই, তো কেন এখানে ঘটনাগুলি হবে? আমি সেই জন্য বলছি একটা সার্কামস্টান্সিয়াল, তার যে পরিপ্রেক্ষিতেই কারা এর সাথে যুক্ত হতে পারে তার প্রমাণ দেয়। এবং যেটা বললাম, ঘটনার পর যেভাবে শাসক দলের কিছু লোক এখানে ছুটে আসলেন, ভালো, আশাটা কোনো অন্যায় না। এবং এসে যদি সত্যি সত্যিই এই জাতীয় ঘটনা না হয়, তার জন্য ঠিক সেরকমভাবে ইতিবাচক গঠনমূলকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, আমরা স্বাগত জানাব। কিন্তু কি বলছেন, এটাকে যেন কোনো রাজনৈতিক রং ধরানো না হয়। আরে কে বলছে রাজনৈতিক রং ধরানোর জন্য? কেউ বলেনি তো। আমরা তখন ছিল বলেননি। তিনি বলেছেন আমি একজন সাধারণ নাগরিক, আমার ঘরে রাত 12টায় এখানে আক্রমণ হবে, এবং কোনো রাজনৈতিক দলের নামও করেননি উনি। উনি দুষ্কৃতিকারী বলেছেন, কিন্তু দুষ্কৃতিকারী বলাতে কারো কারো হাতে গা লাগলো, এবং তারপরে বলছি ভয়ের কোনো কারণ নেই, আমরা 28-এ আসছি। আরে তোমরা তো 23-এই তো আছো, তোমরা এখন নেই। অর্থাৎ অবচেতন মনে এদের ভেতরে
বেরিয়ে যাচ্ছে, এরা ক্ষমতায় নেই, আমরা তো 28-এ আসছি, আরে তোমরা তো এখনো আছো, আমরা মনে করিয়ে দিচ্ছি। অত অবচেতন মনেই এরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে, আতঙ্ক ধরে যাচ্ছে। তারই এই আক্রমণের পেছন ঘটনাগুলি তাই। এই জন্যই বলছি যে আমরা, অর্থাৎ তপনশীল চাক্ষুষ কাউকে দেখেননি, কোনো নাম বলার সুযোগ সেখানে নেই, কিন্তু আগের ঘটনা এবং পরে যে সমস্ত প্রতিক্রিয়াগুলি হচ্ছে, এর পেছনে কারা এই ঘণ্টাগুলি নাড়াচ্ছে, এটা না বোঝার আর কোনো কারণ নেই। আমি তার সাথে বলবো যে আরক্ষা প্রশাসনের ভূমিকা। আমি শুনেছি ঘটনার প্রায় রাত 12টায় ঘটনা, পরদিন সকাল 9টায় এসছেন। কত ঘন্টা পরে? তাহলে প্রায় 9 ঘন্টা পরে। এবং তাদের উচিত ছিল এগুলোর ইতিহাস খুঁজে কি হতে পারে সেরকম একটা প্রিকশন নেওয়ার জন্য। এগুলো তো নিলেনই না, উল্টো বলছেন, এখানে প্রাক্তন বিধায়করাকে বলছেন যে থানা থেকে খবর আমি এখানে আসছি। থানা কেন প্রাক্তন বিধায়ককে খবর দেবেন? থানা কি আমাদের বর্তমান বিধায়ককে খবর দিয়েছেন? দেননি তো। আরক্ষা প্রশাসনগুলো কিভাবে কাজ করছে, একটা শাসক দলের লেজুর ভিত্তি করছে, এবং তার কারণেই আজকে এই অপরাধ, তার কারণেই বিভিন্ন জায়গাগুলোতে অশান্তি তৈরি হচ্ছে। এগুলি বন্ধ হওয়া দরকার। এবং আমি অনুরোধ করব, দল মত নির্বিশেষে এই কারণে যে নগরে আগুন লাগলে মন্দিরও বাঁচে না, মসজিদও বাঁচে না, গির্জাও বাঁচবে না। যেভাবে আগুন জ্বালাতে চাইছি তারা, এতে শুধু বিরোধী দলের ঘর পুড়বে না, তাদের ঘর আরও বেশি পড়বে। যে কারো ঘর না পুরুক, আমরা এটাই চাই। মহাশয়, আজকে দেখলাম এই এলাকার প্রাক্তন বিধায়ক, যিনি এলাকা, ওনার বক্তব্য তো শুনে মনে হয় আমি ঠাকুরঘরে কে না, আমি তো কলা খাই না। তার বাড়ি এখান থেকে অনেক দূরে। তিনি পরদিন 10-12 ঘন্টা পরে এখানে আসলেন। তিনি একজন ডাক্তার হতে পারেন, কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না, কিন্তু বলে দিলেন বাজি ফুটেছে। তো বাজি একটা পরিবারের রাত 12টায় বাজি ফুটবে কেন? আর এমন কি বাজি আছে বাজারে যে বাজিতে দেওয়াল ফেটে যায়, বিদ্যুতের তার ছিঁড়ে যায়? তার ব্যাখ্যা দিক না কেন। তিনি ডাক্তার, অবশ্যই সম্পর্কে কোনো সন্দেহ নেই, কিন্তু তিনি ফরেন্সিক বিশেষজ্ঞ না। তো এতে নিজের পরিচয় দিচ্ছেন তিনি। এই হলো ওনার ডাক্তারি বা ওনার বিদ্যার দৌড়, আমি বলতে বাধ্য হলাম এটা।